আজ শনিবার বাদ আসর আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সমাজের এসএসসি ও দাখিল ২০২৫ সালের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের এবং কবর খননকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি জনাব ইমাম হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুম ইবনে শিহাব, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আকবর হোসেন, সাংবাদিক সুমন পাটোয়ারি, ইঞ্জিনিয়ার শেখ ফয়েজ আহমেদ রাজু, ব্যবসায়ী মোহাম্মদ লিটন, শিক্ষক মনোয়ার হোসেন, অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজ। মেহমানবৃন্দ তাদের দিক নির্দেশনামূলক বক্তব্যে ছাত্রদের ভবিষ্যৎ করণীয়, নৈতিকতা ও সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার পরামর্শ প্রদান করেন। আয়োজকরা জানান, আদর্শ সমাজ কল্যাণ পরিষদ সমাজের স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাবে। এই সময়ে অতি বিভিন্ন উপহার তুলে দেন সংগঠনের পক্ষ থেকে। এছাড়া প্রবাসী মোহাম্মদ শহীদুল্লাহ ও মসজিদ কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ এর পক্ষ থেকেও বিশেষ উপহার প্রদান করা হয়। এই সময় মনোয়ার হোসেন বলেন, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দীর্ঘ 10টি বছরের শিক্ষা জীবনের সাধনার পরিপ্রেক্ষিতে তোমরা এসএসসিতে সফলতার সাথে পাশ করেছো। মাত্র তোমাদের পদযাত্রা শুরু হয়েছে, সামনে অনেক পথ তোমাদের বাকি। এসএসসির পরে এইচএসসি, এরপর ইউনিভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিংয়ের পরে তোমাদেরকে কর্মজীবনে প্রবেশ করতে হবে। সুতরাং বাকি পথটি তোমাদেরকে খুব সাবধানের সাথে এগিয়ে যেতে হবে, নিজেদেরকে গড়ে তুলতে হবে। যদি নিজেদেরকে গড়ে তোলা না যায়, এই দেশের জন্য, এই সমাজের জন্য যদি নিজেদেরকে গড়তে আমরা ব্যর্থ হই, তাহলে আসলে এই সমাজ ব্যর্থ হবে, এই দেশও ব্যর্থ হয়ে যাবে। একদম বিখ্যাত প্রবাদ আছে যে, ইফ ইউ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ইফ ইউ চেঞ্জ দ্য সোসাইটি, ইউ মাস্ট বি চেঞ্জ ইউর সেলফ অ্যাট ফার্স্ট। তুমি যদি এই বিশ্বকে পরিবর্তন করতে চাও, তুমি যদি এই সমাজকে পরিবর্তন করতে যাও, আগে তোমাকে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কিসের ভিত্তিতে পরিবর্তন করব? কি মন্ত্রের ভিত্তিতে আমরা পরিবর্তন করব? সেই মন্ত্রটি হচ্ছে আমাদেরকে নর্মস, ভ্যালু এবং কোয়ালিটি আমাদেরকে এনশিওর করতে হবে। আমাদের মধ্যে যে ইসলামী যে নৈতিকতা বোধ, ইসলামী যে চেতনাবোধ, মূল্যবোধের যে চর্চা, সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমাদের দেশে 1971 সালে যখন স্বাধীন হয়, সেখানে 4টি মূলনীতি ছিল। মানবিক একটি সমাজ, ইসলামী মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি সমাজ প্রতিষ্ঠার একটি স্বপ্ন ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা 54 বছরে সেটি আমাদের দেশে প্রতিফলিত হতে দেখি নাই। আমরা বিশ্বাস করি আগামীর এই প্রজন্ম সেই মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি সমাজ আমাদেরকে বিনির্মাণ করতে সহযোগিতা করবে। সম্মানিত উপস্থিতি, সেক্ষেত্রে আমাদের অভিভাবকদেরও অনেক দায় আছে। আমি বেসিক্যালি মনে করি অভিভাবকদেরও অনেক দায় আছে। আজকের আমরা যখন ছোট ছিলাম, আমাদের অভিভাবকরা আমাদের ছোট ছোট ত্রুটিগুলো হাতে ধরিয়ে দিতেন। সামান্যতম স্খলন হলে আমরা যদি রাস্তার পাশে দাঁড়িয়ে যদি একটি অশ্লীল ছবির দিকে তাকিয়ে থাকতাম, আমাদের অভিভাবকরা আমাদেরকে বকা দিতেন বা আমাদেরকে আমাদের অভিভাবকদের কাছে, আমাদের বাবা মায়ের কাছে বলে দিতেন। সেই ক্ষেত্রে আমাদের অভিভাবকরা আজকে অনেক ক্ষেত্রে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা নিজেদের দায়কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমি বলবো, প্লিজ আমরা এই দায় এড়াতে পারি না, কোনোভাবেই পারি না। কারণ এই প্রজন্মকে যদি আমরা গড়ে তুলতে ব্যর্থ হই, এই প্রজন্মকে যদি আমরা নৈতিকতার আলোকে যদি গড়তে ব্যর্থ হই, তাহলে এই সমাজে তো আজীবন আমরা থাকবো না। এরাই তো এই সমাজকে নেতৃত্ব দিবে। তখন কাদের কাছে আমরা এই সমাজকে রেখে যাব? সুতরাং আমাদের সন্তানদেরকে অবশ্যই নৈতিকতার আলোকে আমাদেরকে গড়ে তুলতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস আছে, যেটি আমরা অনেকেই হয়তো জানি। যে সে হাদিসটি হচ্ছে এরকম যে, দেয়ার ইজ নো গিফট এ প্যারেন্টস, আমাদের এখানে ম্যাক্সিমাম বাবা মা এখানে আছেন, দেয়ার ইজ নো গিফট এ প্যারেন্টস ক্যান গিভ হিজ চাইল্ড দ্যাট ইজ বেটার দেন গুড ম্যানার। একজন বাবা মা তার সন্তানের জন্য অনেক কিছু রেখে যায়, বাড়িঘর রেখে যায়, তার জন্য অর্থবিত্ত রেখে যায়, তার জন্য অনেক কিছু রেখে যায়। এই সকল কিছু অপেক্ষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কিছু হচ্ছে উত্তম হচ্ছে যদি আমি আমার সন্তানকে যদি উত্তম নৈতিকতা শিক্ষা দিতে পারি, এর চেয়ে বড় সম্পদ আর কিছু না। এই নৈতিকতা, এই ঈমান, এই বোধটুকু যদি আমাদের এই প্রজন্মের মধ্যে যদি আমরা বিকাশ করতে পারি, তাহলে সেটা হচ্ছে বড় শিক্ষা। সেই নৈতিকতা বোধ নিয়ে তারা এই সমাজকে নতুন করে গড়বে, সেই নৈতিকতা বোধ নিয়ে তারা এই রাষ্ট্রকে গড়বে, এমনকি পৃথিবীকে তারা নেতৃত্ব দেবে। আজকে এখানে যারা বসে আছি, আমরা সবাই মুসলিম। আমরা জানি মুসলমানদের একটি হিস্টোরিক্যাল, ঐতিহাসিক
আমাদের হিস্ট্রি আছে, আমরা অনেকে ভুলে গেছি। আমরা এই পৃথিবীতে প্রায় 750 বছর উপরে আমরা নেতৃত্ব দিয়েছি। শুধুমাত্র যেখানে আমরা দাঁড়িয়েছি ভারতীয় উপমহাদেশে, এখানে মুঘল সাম্রাজ্য ছিল। এই সাম্রাজ্য প্রায় 750 বছর টিকে ছিল। 1757 সালে পলাশীর যে বিপর্যয়, সেই বিপর্যয়ের আগ পর্যন্ত এই ভূমির মালিকানা ছিল মুসলমানদের। আমরা সেই কথা ভুলে গেছি। আমরা এই পৃথিবীতে দাস ছিলাম না, আমরা ছিলাম রাজা ছিলাম। আমরা সেই ইতিহাস ভুলে গেছি। সেই ইতিহাস ভুলে যাওয়ার কারণে আজকে আমরা আমাদের আচরণগুলো আজকে দাসসুলভ হয়ে গেছে। এই জন্য নতুন প্রজন্মকে সেই ইতিহাসগুলো জানতে হবে, সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এবং সেই ইতিহাসের আলোকে নিজের জীবনকে করতে হবে। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে খুব রিসেন্টলি কিছু ঘটনার সাথে রিলেভেন্ট একটি ঘটনা বলে আমি আমার কথা শেষের দিকে যাব। মেহমানটা আছে, কথা বলবে। আমরা একেবারে 18 শতকের দিকে এখানে যারা মুরব্বীরা আছে অনেকে জানেন যে খেলাফত আন্দোলন হয়েছিল, যে সর্বশেষ যে ওসমানীয় খেলাফত ছিল তুরস্কে, সেই ওসমানীয় খেলাফতের যখন পতন হয়, সেই প্রথম বিশ্বযুদ্ধের পরে সেই ওসমানীয় খেলাফতের পতনের পরে এই পৃথিবীতে সেকুলারিজমের ধর্মনিরপেক্ষ মতবাদ চেপে বসেছিল। সেই ধর্মনিরপেক্ষ মতবাদ আমাদেরকে কি পরিমাণ নির্যাতন করেছিল তার একটি সিম্বল আপনাদের কাছে শুধু উপস্থাপন করব। 1998 সাল তুরস্কের আঙ্কারা শহর, সেখান থেকে একজন মহিলা মারবে কাবাকসি, একজন মহিলা যিনি ছিলেন হার্ভার্ড ইউনিভার্সিটির থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী একজন মহিলা, এমপি পদে প্রার্থী হয়ে বিজয় হয়ে তিনি যখন পার্লামেন্টে গেলেন, সে পার্লামেন্ট থেকে শুধুমাত্র হিজাব পরার অপরাধে তাকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হলো। শুধু বের করে দেওয়া হয়নি, তার মাথা থেকে সে হিজাব টেনে ছিঁড়ে ফেলা হলো। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে একটি মামলা হলো। সেই মামলা তাকে 6 বছর কারাদণ্ড দেওয়া হলো। সর্বশেষ তার নাগরিকত্ব পর্যন্ত বাতিল করে দেওয়া হলো। আপনারা জানেন আজকে তুরস্কের প্রেসিডেন্ট হচ্ছে এরদোগান। এরদোগানের পাশে একজন নারীকে আপনারা দেখেন, খেয়াল করবেন, একজন নারী তার দোভাষী হিসাবে কাজ করে। সে হচ্ছে ফাতেমা কাবাকসি। সেই মারবে কাবাকসির মেয়ে হচ্ছে ফাতেমা কাবাকসি। সুতরাং এই প্রায় 25 থেকে 30 বছর পরে ইসলামপন্থীরা যখন আবার ক্ষমতায় আসলেন, সেই নারীরা তাদের অধিকার খুঁজে পেল। বাংলাদেশে সেরকম একটি ঘটনা ঘটেছে। বাংলাদেশে বিগত 54 বছরে ইউনিভার্সিটিগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের মায়েরা, আমাদের বোনেরা তাদের হিজাব নিয়ে নিরাপত্তার সাথে পড়াশোনা করতে পারে নাই। সর্বশেষ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে দেখেছি যে একজন সাবিকুন নাহা তামান্না শুধুমাত্র হিজাব পরার অপরাধে তাকে কি পরিমাণে হ্যারাস করা হয়েছিল। তার ইউনিভার্সিটিতে তাকে প্রতিনিয়ত হ্যারাস করা হয়েছে। তার যেই কলেজে সে ভর্তি হতে গিয়েছিল, শুধু হিজাবের কারণে তাকে কলেজে ভর্তি হতে দেওয়া হয় নাই। ইউনিভার্সিটিতে যখন সে ভাইভাতে ফেস করেছিল, সেখানেও তাকে ওখান থেকে খুব হ্যারাসমেন্ট করা হয়েছিল। আজকে তারা বাংলাদেশের একটি পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি আজকে যে একটি সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশের মধ্য দিয়ে আমাদের যে নতুন প্রজন্ম, আমরা আমাদের ইতিহাস বোধ জানবো, আমরা ইসলামকে নিজেদের মধ্যে লালন করব, মূল্যবোধকে লালন করব, এমনকি সে আলোকে আমাদেরকে নিজেদেরকে গড়বো, এমনকি এই সমাজকে গড়ার জন্য চেষ্টা করব।